ফুলতুলি নামের একটি গ্রামে রতন এবং সুফল নামের দুই ভাই বাস করত। রতন ছিল চালাক ও সুফল ছিল সহজ সরল। কি গো, তুমি কি কোনোদিনও কিচ্ছু শিখবে না? সারা জীবন কি এরকম বোকা আর সহজ সরল হয়েই থাকবে? কেন গিন্নি, কি হয়েছে? তোমার বাবা কত সম্পত্তি রেখে গিয়েছেন, তারপরেও আমাদেরকে এত কষ্ট করে দিন পার করতে হচ্ছে। সকালে রান্না করব, তা চালটুকুও নেই। ও, চান নেই সে কথা। তুমি একটু দাঁড়াও, আমি দাদার কাছ থেকে এক্ষুনি চাল নিয়ে আসছি। দাদার কাছে হাত পাততে তোমার লজ্জা করে না? না, লজ্জা করে না। তাছাড়া বাবার সব সম্পত্তি তো দাদাই দেখাশোনা করে। আর দাদা আমাকে বলেছে তোর কোনো জিনিসের দরকার হলে আমার কাছ থেকে নিয়ে যাস। কেন তার কাছে যাইতে হবে কেন? তুমি তোমার জায়গা বুঝে নিতে পারো না? নিজের জমি চাষ করলে তো পরের কাছে হাত পাততে হবে না? সব জমি দাদাই দেখাশোনা করে, কি করে চাই বলো তো? না চেয়েই থাকো। তোমার দাদা প্রতিদিন মাছ মাংস খাক, আর তুমি কটা চালানোর জন্য অন্যের কাছে হাত পেতে বেড়াও। আহ বাদ দাও তো, আমি চাল এনে দিচ্ছি। তোমার যা ইচ্ছে তাই করো। কে জানে লোকটার মাথায় বুদ্ধি কবে হবে। দাদা থাকে রাজমহলে আর উনি থাকে ভাঙা মহলে। দাদা, দাদা, কোথায় তুমি? দাদা মনে হয় ঘরের ভেতর। যাই, ঘরের ভেতরে যাই। কি গো, এবার না বলেছিলে আমাকে একটা বড় দেখে গলার হার কিনে দেবে, তা দিলে না কেন? আরে দেব গিন্নি দেব। তোমার বুদ্ধি শুনে সেফলকে বোকা বানিয়ে সব জমি তো আমি নিয়ে চাষবাস করি, তাই না? এবার তো জমিতে অনেক ফসল হয়েছে। এবার তো তোমাকে গয়না গড়িয়ে দেবই দেব। হাজার হলেও তুমি তো আমার একটা মাত্র বউ। দাদা, ভেতরে আসবো? সেফল, আয় আয় আয়, ভেতরে আয়। কি হয়েছে? এত সকাল সকাল কি জন্য এসেছো? বৌদি, ঘরে চান নেই গো, তাই চান নিতে আসলাম। ও মরণ অমর, এখনো সকাল হতে পারেনি আর চাইতে চলে এসেছে। বলি, এত চাইতে কি তোমার লজ্জা করে না? কেন বৌদি, লজ্জা করবে কেন? বাবার সব সম্পত্তি তো দাদাই চাষবাস করে। দাদাই তো আমায় বলেছে জমা জমি দাদা করবে, আর খাবার দাবার সব দাদাই দেবে। ও কর্মার ঢেকির কথা শোনো দেখি। তা ফসল ফলাতে কি টাকার খরচ হয় না? টাকাগুলো কোথা থেকে আসে শুনি? আহ গিন্নি, দাও না কটা চাল। এত কথা বাড়াচ্ছ কেন? না দেব না চাল। সবসময় শেষে অভ্যাস খারাপ হয়ে গেছে। সারাদিন ঘরে না বসে কোনো কাজ করলেও তো পারে। দাদা, আমার জমি আমাকে দিয়ে দিলেই তো পারো। তাহলে তো আর তোমাদের কাছে চাইতে আসি না। আমি নিজের জমিতে কাজ করে নিজেই সংসার চালাতে পারি। কি বললি? তোর জমি তোকে দেব মানে? যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ দাদা, কথা বলতে তোমরাই বাধ্য করেছো। তুমি সব জমিতে চাষ করে ভালো খাচ্ছ, ভালো পড়ছো, আর নিজের বউকে সোনার গয়না গড়িয়ে দিচ্ছ। আর আমরা চাইতে এলেই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। একটুকু জমি দেব না। তা কি করবি শুনি? তোমাকে কিছু করার আমার কোনো ইচ্ছে নেই, কিন্তু কালকে যদি ভালোই ভালোই আমার জমি আমাকে বুঝিয়ে না দাও, তাহলে আমি গ্রামের মোড়লের কাছে যাব। কি বললি তুই? পরিষ্কার কথা বলেছি। আশা করছি ঠিক করে শুনেছো। আমি এখন গেলাম। হায় 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 হায়, এ কি ক্ষতি হয়ে গেল আমাদের! বললাম কটা চাল দিয়ে দাও, তা না, এখন কপাল চাপড়িয়ে কোনো লাভ নেই। সুখের দিন শেষ। না না, সুফলকে মোড়লের কাছে যেতে দেওয়া যাবে না। তার আগেই ওকে ওর জমি ফেরত দিতে হবে। আরে জমি ফেরত দেবো মানে? জমি ফেরত দিলে আমাদের কাছে কি থাকবে? এত আরাম আয়েশ কোথা থেকে আসবে শুনি? আরে আমার কথাটা মন দিয়ে শুনো। যে জমিগুলা নিচু জল জমে থাকে, ভালো ফসল হয় না, সেই জমিগুলাকেই সুফলকে দিতে হবে। আর না হলে ও যদি মোড়লের কাছে যায়, তাহলে জমি সমান ভাগ হবে। তখন তো আমাদের আরো বিপদ।
বাহ গিন্নি, তোমার বুদ্ধি আছে, ভালো কথা বলেছো তো। আর ওসব জমিতে ভালো ফসলও হয় না। হ্যাঁ গো হ্যাঁ, একটু মাথা খাটিয়ে কাজ না করলে হবে? ঠিক আছে, তাহলে কাল সকালেই শিফনকে জমি দিয়ে দেব। কি গো, খালি হাতে ফিরে এলে যে, চালানো নি? না, আনিনি। কেন গো, কি হয়েছে? তোমার মুখটা অমন দেখাচ্ছে কেন? হ্যাঁ দেখা যাক কালকে বোর্ডটা কি বিচার করে। একদিক থেকে ভালোই করেছো, এমনিতেই তো আমাদেরকে অনেক কষ্ট করে থাকতে হচ্ছিল। জমি নিয়ে না হই পরেও কষ্ট করব, তাও তো কারো কটু কথা শুনতে হবে না। শিপন, শিপন, এই শিপন, বাইরে আয় তো। কি হলো এত সকাল সকাল তোমরা এখানে? ভুলেও তো আমাদের ভাঙা বাড়িতে কখনো পা দিতে দেখিনি, তা আজ হঠাৎ কি মনে করে? না এসে কি আর পারে? কাল তো তুমি তোমার দাদাকে মরল মুক্তালির ভয় দেখিয়ে এলে, তো ভালো করে চাইলে বুঝি তোমার দাদা তোমাকে জমি দিত না? আরে দাদা বৌদি, আপনারা বসুন। ইস, মরণ এত নেকা নেকা ভাব দেখাচ্ছে, যেন কিছুই জানে না। শিফনের কানে বিষ ঢেলে এখন দরদ দেখাতে এসেছে। আহ জিন্নি, চুপ করো তো, তোকে সব জমি বুঝিয়ে দিতে এসেছি, বুঝলি? শোন, ওই উত্তরের জমিটা আর ওই বাঁশঝাড়ের পাশের জমিটা আর আমার বাড়ির দক্ষিণ দিকের দুটো জমি তোর। কিন্তু দাদা, এই জমিগুলো তো সব নিচু, জল জমে থাকে, আর এগুলোতে ভালো ফসলও হয় না। তো আমি কি করব? জমি তো আর নিচু আমি বানাইনি, তাই না? তুমি তো সব ভালো জমি গুলাই নিয়েছো, অন্তত আমাকে একটা ভালো জমি দিতেও পারতে দাদা। এই শোনো, তুমি তোমার দাদার কাছে জমি চেয়েছিলে, জমি দিয়েছে। উঁচু কি নিচু সেটা তো আমাদের দেখার বিষয় না, জমি নিয়েছো। আজ যাতে কোনোদিনও আমার বাড়ির চোখ কাট বেরোতে না দেখি। চলো গিন্নি, এদের সাথে কথা বলে লাভ নেই। আমি জানি এগুলো সব বৌদির বুদ্ধি, ও দাদাকে শিখিয়ে দিয়েছে যাতে সব নিচু জমি আমাকে দেয়। এখন আমি কি করব এই নিচু জমি নিয়ে? সৃষ্টিকর্তা আছেন, ওনাদের বিচার ঠিকই একদিন হবে। হ্যাঁ, তাই যেন হয় গিন্নি, তাই যেন হয়। তুমি সৃষ্টিকর্তার নাম নিয়ে জমিগুলোতে চাষ শুরু করো, সৃষ্টিকর্তা যা কপালে রেখেছেন তাই হবে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছো, কাল থেকেই চাষ শুরু করব। শিফন তার জমিগুলোতে চাষ করা শুরু করে দিল। তার জমিতে সবসময় জল জমে থাকতো, ধান গাছগুলো কোনো রকমে হচ্ছিল। কিন্তু হঠাৎ প্রচন্ড রোদ পড়া শুরু হলো, মাঠ ঘাটের সমস্ত ফসলের জমির জল শুকিয়ে গেল। ওগো, যা খরা হচ্ছে তা তোমার ধানের কি অবস্থা গো? মাঠে সবার গাছ জলের অভাবে মারা গিয়েছে, শুধুমাত্র আমার জমি ধানগুলোই আছে গো। ও, তোমার দাদা তোমাকে নিচু জমি দিয়েছিল, জমিতে জল জমা ছিল, এই জন্য তোমার ধানগুলো ভালো আছে, তাই তো? হ্যাঁ গিন্নি, ঠিক বলেছ, দাদা আমার ক্ষতি করতে গিয়ে নিজেই বিপদে পড়েছে। হ্যাঁ, কোথায় আছে না, অন্যের জন্য কুয়ো খুললে সেই কুয়োতে নিজেকেই পড়তে হয়। হা 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 হা। হায় হায় হায়, এ আমার কি বিপদ হলো গো, আমার সব শেষ হয়ে গেল। এখন আমি কি করব? আমি এখন কি করব? আমার সব শেষ হয়ে গেল। কি গো, তা তোমার কি হলো? অমন করে কাঁদছো কেন? পোড়ামুখী, তোর কথা শুনেই আজকে আমাদের এই অবস্থা হলো। সৃষ্টিকর্তা আমাদের শাস্তি দিচ্ছে, শিফনকে সহজ সরল পেয়ে বোকা বানিয়েছি, তারই শাস্তি পেতে হচ্ছে পোড়ামুখী। ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি কথা বলো তো। এই খরায় আমার সমস্ত ধান শুকিয়ে মারা গিয়েছে। তাহলে তো শিফলেরটাও মারা গিয়েছে। না রে ডাইনি, নিজেরটা চলে গিয়েছে তাতে দুঃখ না করে শিফলেরটা কি হয়েছে তার খোঁজ নিচ্ছ। আজ তোমার জন্যই আমাদের এই অবস্থা। আমি কি করলাম? কি করলে জানো না? একটা নিচু জমি থাকলে অন্তত খাওয়ার ধানটুকুও হতো নাকি? আমি তো তোমার ভালোর জন্যই বলেছিলাম। কয়েকদিন পরেই শিফনের বাড়িতে নতুন ধান আসে। তার ক্ষেতে ধানগুলো খুব ভালো হয়। সে কিছু ধান খাবার জন্য রাখে আর বাকিটা বিক্রি করে
ভাঙা বাড়িটা ঠিক করে। এভাবেই তারা সুখে সংসার করতে লাগলো।